শিক্ষার্থী আমন্ত্রণ শুরু করছি আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভিতে আজকের দূরপাঠ। দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করে তুলতেই আমাদের এই আয়োজন। আর সহজভাবে ইংরেজিতে বলা এবং কথা লেখার জন্য দূরপাঠে চলছে কোর্স ইংরেজি শেখা। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফিরোজ মুকুল, অধ্যক্ষ FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আপনার হাতের কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে যান। আমাদেরকে ফোন করতে পারেন 83325009 833275 এই নম্বরে। SMS করতে চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, ডিপি লিখে একটি স্পেস দিন, এরপর আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আমাদেরকে মেইলও করতে পারেন durpath@desh.tv-তে। টেলিভিশন ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আজকের দূরপাঠ দেখতে চাইলে লগ ইন করুন www.desh.tv-তে। শিক্ষার্থীরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগত এবং শিক্ষার্থীদেরও স্বাগত। আচ্ছা, আজ তো আমরা পর্ব 8 শুরু করতে যাচ্ছি। জি 8। এবং আজকে আমরা যেটা করব, আমরা এতগুলো পর্বে ছোট্ট ছোট্ট কিছু লেসন শিখেছি। সেই ছোট ছোট লেসনের সাহায্যে আজকে আমরা দেখব কিভাবে বাংলা ভাষাকে ভিত্তি করে আমাদের দেশের শিক্ষার্থীরা সহজে ইংরেজি বলতে পারে। না, ইংরেজি আজকে লেটার রাইটিং দেখব। আচ্ছা, কেমন? তাহলে যদি আমরা সব কিছুই করতে পারি, আমি বলতে চাচ্ছি যে আমরা যদি যোগ্যতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যে ইংরেজি যে হলো একটা ভাষা, এবং ভাষাকে আমরা যত কাজে ব্যবহার করি, আমরা লেটার রাইটিংয়ে ব্যবহার করি, অ্যাপ্লিকেশন রাইটিংয়ে ব্যবহার করি, প্রবন্ধ রাইটিংয়ে ব্যবহার করি, কোশ্চেন আনসার লিখতে ব্যবহার করি, যত ধরনের কমিউনিকেশন আছে, যত রকমের প্রশ্নের আনসার দিতে হয়, সবগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কেন মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করব? আমাদের কোনো স্টুডেন্টকে মুখস্থ করতে হবে না ইংরেজি। আর মুখস্থ করার যদি দুশ্চিন্তা না থাকে, তাহলে কোশ্চেন কমন পড়লো কি পড়লো না, এরকম দুশ্চিন্তা যদি না থাকে, তাহলে কেউ তো নকল করার চেষ্টা করবে না। সবাই স্বচ্ছন্দের সাথে ইংরেজি করতে আনসার লিখতে পারবে। আমরা একটু দেখে নিই, যদি এরকম একটা কোশ্চেন থাকে সাধারণত, সাপোজ ইউর মাদার সেন্ট এ লেটার টু ইউ, she wanted to know about your result. Now write a letter to your mother asking some money for buying new books. মা একটা চিঠি লিখেছে, সেই চিঠিতে মা তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে তুমি পরীক্ষায় কেমন করেছো। এবার সেই মাকে এবার একটা চিঠি লিখো যে তুমি কিছু টাকা দরকার বই কেনার জন্য। তাহলে আমার দেশের শিক্ষার্থী যে কোনো ক্লাসের ছোট্ট একটা ছেলে মেয়ে বা যে কোনো ক্লাসের একজন স্টুডেন্ট তো সেইভাবে মাকে বাংলায় চিঠি লিখতে পারে, মা আমার সালাম নেবেন, আমি এইমাত্র আপনার পত্রটি পেয়েছি, আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনি জানেন আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম, তাই আমি পরীক্ষায় ভালো করেছি। আপনি জেনে খুশি হবেন আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি। আগামী সপ্তাহে আমার ক্লাস শুরু হবে, তাই আমার নতুন বই কেনা প্রয়োজন। অনুগ্রহপূর্বক যথাশীঘ্র আমায় 1000 টাকা পাঠাবেন। বাবার নিকট সালাম, আর রিতার প্রতি ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করছি। এটা একেবারে একটা স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে তার নিজের মতো করে মন খুলে মার কাছে লিখতে পারছে, বাংলায় লিখতে পারছে। এই বাংলা লেখা চিঠিটা যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারি নিজের হাতে, নিজের ল্যাঙ্গুয়েজে, তাহলে তো আমার মুখস্থ করতে হবে না, আমার কারোটা নকল করারও চিন্তা করতে হবে না। আর মুখস্থ করলে আমি যা বলতে চাচ্ছি সব সময় সেটা তো নাও থাকতে পারে। এক্স্যাক্টলি মুখস্থ করে আসলাম আমি একটা, পরীক্ষা কোশ্চেন পেপার দেখলাম আমি আরেকটা, তাহলে আমার মুখস্থ করা পুরো শ্রমটাই তো পণ্ড শ্রম হয়ে গেল। আচ্ছা, তখন দেখা যাবে ঘাবড়ে গেছি, যেটা পারি সেটাও ভুলে যাচ্ছি। এক্স্যাক্টলি, অনেক ক্ষেত্রে সেটাই হয় আমাদের অনেক শিক্ষার্থীর বেলায়। আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম বাংলা ভাষার প্রত্যেকটি বাক্যের একটা শেষ আছে, আর এই বাক্যের শেষটি হলো বাক্যের গন্তব্য। এতগুলো পর্বে আমরা সেটা আলোচনা করেছি। আর আমরা জানি বাংলা বাক্যের শেষটা হয় 3 জায়গায়, হয় ভার্বে শেষ হয়, না হলে নন ভার্বে শেষ হয়, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দে শেষ হয়। তাহলে ভার্ব যদি হয়, বাক্যের শেষটা যদি হয় ভার্বে, তাহলে আমরা FM মেথডের লেসন 2 ব্যবহার করি। বাংলা বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয়, তাহলে আমরা FM মেথডের লেসন 3 ব্যবহার করি। আর বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, তাহলে আমরা FM মেথডের লেসন 4 ব্যবহার করি। তাহলে আমরা একটু দেখে নিই, আমার সালাম নেবেন প্রথম কথা আমরা একটু দেখিয়ে নিই। আমরা এখানে দেখব কি FM মেথডের ফর্মুলা প্রয়োগ করে উপরের যে পত্রটি ছিল সেটা ইংরেজিতে লেখার কৌশল। প্রথম কথাটি ছিল মা, এটার ইংরেজি হলো ডিয়ার মাদার। তারপরে বাক্যটি হলো আমার সালাম নেবেন, এটা আমরা বাংলায় লিখি, কিন্তু ইংরেজদের স্টাইল কিন্তু সেটা না, যার ফলে এটার ইংরেজিতে আর লেখার কোনো প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ কোনো স্টুডেন্ট যদি তার বাবা মার কাছে লিখে, তাহলে কিন্তু সেটা লেখা উচিত। কারণ ইংরেজি সংস্কৃতিতে যেহেতু সালাম দেওয়ার ব্যাপারটা আছে, আমরা ইংরেজি ভাষা শিখবো বলে একেবারে নিজস্ব সংস্কৃতি ভুলে গিয়ে শেখার কোনো প্রয়োজন নেই। এরপরে বাক্যটি যেটা আছে সেটা হচ্ছে আমি এইমাত্র আপনার চিঠি পেয়েছি। এই যে বাংলা বাক্যের শেষে আছে পেয়েছি, এটা হলো ভার্ব।
আর এটা হলো আমি করেছি, তুমি করেছো, সে করেছে, আমি পেয়েছি, এর একই রকমের কথা। কাজে এটা হলো আই হ্যাভ ডান, এই ফর্মুলার মাধ্যমে এই বাক্যটি ইংরেজি করা যাবে। তাহলে এই বাক্যের ইংরেজি যদি করতে চাই, তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে আমি কি পেয়েছি, আমি ইংরেজি হলো আই, সেটা হলো আই, হ্যাভের জায়গায় হলো হ্যাভ। এই মাত্র বলা হয়েছে, সেটা আমরা জাস্ট নাও বলতে পারি অথবা শুধু জাস্ট বললে হবে। আর ডানের জায়গায় হবে ভার্বটার ডান ফর্ম। ভার্বটি হচ্ছে পাওয়া, পাওয়া ইংরেজি হলো রিসিভ, ডু ডিড ডান, তার মানে রিসিভ, রিসিভড, রিসিভ। তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে হয়ে গেল আই হ্যাভ জাস্ট রিসিভড, আমি এই মাত্র পেয়েছি। কি পেয়েছি? আপনার চিঠি। আপনার চিঠি ইংরেজি হলো ইয়োর লেটার। তাহলে আমি এইমাত্র আপনার চিঠি পেয়েছি, ইংরেজি হলো আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর লেটার। প্রথম বাক্যটি আমাদের ইংরেজি হয়ে গেল। দ্বিতীয় বাক্যটি কি ছিল? আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন। এই বাক্যে শেষে আছে চেয়েছেন, চাওয়াটা একটা ভার্ব, কাজেই এটি আগে করা হয়, সেটা আই ডিড। মনে রাখতে হবে, যদি আমি করেছি এরকম হয়, কিন্তু সেটা হলো আই হ্যাভ ডান। কিন্তু যদি আমি করেছি যেটা আগে হয়ে বোঝানো হয়ে থাকে, তাহলে সেটা আই হ্যাভ ডানের পরিবর্তে আই ডিড ফর্মুলা ব্যবহার করা যাবে। এখানে আই হ্যাভ ডান ব্যবহার করলেও হতো। আমরা আই ডিড ব্যবহার করে যদি করি, তাহলে এই আইয়ের জায়গায় হলো আপনি, ইংরেজি হলো ইউ, ডিডের জায়গায় হলো বাংলা বাক্যের শেষ ভার্বটা চাওয়া, চেয়েছেন, চাওয়া ইংরেজি হলো ওয়ান্ট। তাহলে ওয়ান্টের ডিড ফর্ম হলো ওয়ান্ট, ডু, ডিড। ডু এর পরে যেমন ডু ডিড হয়, তেমনি ওয়ান্টটা হয়ে গেল ওয়ান্ট, ওয়ান্টেড। তাহলে আই এর জায়গায় হলো ইউ, ডিডের জায়গায় হলো ওয়ান্টেড। ইউ ওয়ান্টেড মানে হলো আপনি চেয়েছেন কি, জানতে। আমরা জানি ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে, তাহলে ভার্বের আগে টু বসাতে হয়, ভার্বের আগে টু বসাতে হয়, যেটা হলো আমাদের ফর্মুলা বা লেসন 1B। তাহলে জানতে ইংরেজি হলো টু নো, জানতে হলো টু নো। তাহলে আপনি চেয়েছেন, ইউ ওয়ান্টেড, জানতে টু নো। কি জানতে? আমার ফলাফল সম্বন্ধে ইংরেজি হলো অ্যাবাউট, আমার ফলাফল মাই রেজাল্ট। তাহলে আমার ফলাফল সম্বন্ধে অ্যাবাউট মাই রেজাল্ট। তাহলে আপনি আমার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন, এটুকুর ইংরেজি দাঁড়ালো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রেজাল্ট। তারপর কিসের? বার্ষিক পরীক্ষার, র থাকার কারণে এটা হলো অব। তাহলে অব দ্য বার্ষিক পরীক্ষা। বার্ষিক ইংরেজি হলো অ্যানুয়াল, পরীক্ষা ইংরেজি হলো এক্সামিনেশন। তাহলে বার্ষিক পরীক্ষার অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। আপনি আমার বার্ষিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন, ইংরেজিতে দাঁড়ালো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রেজাল্ট অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। তার মানে এই দ্বিতীয় বাক্যটা আমরা দেখলাম, বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে এটাকে ফর্মুলায় ফেলে ওই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা ইংরেজি করতে পারছি। 3 নম্বর বাক্যটিতে দেখেছিলাম, আপনি জানেন আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম। এই যে বাংলা বাক্যের শেষে আছে ছিলাম, কিন্তু তার আগের শব্দটা হলো মনোযোগী। মনোযোগী শব্দটা হলো নন ভার্ব। আর এই ছিলাম দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় না। এই ছিলাম থাকার কারণেই আমি গত অনুষ্ঠানে এটা বারবার বোঝাবার চেষ্টা করেছি গতকাল, যে আই ওয়াজ ড্যাশ ব্যবহার করতে হবে। এই বাক্যটা একটু খেয়াল করার কথা। আমি কি বলেছি যে বাংলা বাক্যের শেষটা হলো বাংলা বাক্যের গন্তব্য। তাহলে আমরা যদি দেখি একটা গাড়ি চললো, শেষ গন্তব্যে যাবার আগেও কিন্তু সে মাঝে মাঝে ব্রেক দেয়। কোনো জায়গায় ব্রেক করে না, স্টপেজে ব্রেক করে। এই যে আমার বাক্যটা চলছে, এই জায়গায় সে একটা ছোট ব্রেক দিচ্ছে। এই যে আপনি জানেন, এই ব্রেকটা কিন্তু আমরা কি দেখলাম? জানা শব্দটা ভার্ব। তার মানে আপনি জানেন এটাও কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে ইংরেজি করা যায়, সেটা হলো আই ডু। আই এর জায়গায় হলো আপনি ইউ, আর ডু এর জায়গায় হলো জানাই, ভার্বটা ইংরেজি হলো নো। তাহলে আপনি জানেন ইংরেজি হলো আই ডু, ফর্মুলার মধ্যে ইউ নো। আর এই যে আমি সব সময় পড়ালেখা অত্যন্ত মনোযোগী ছিলাম, এই বাক্যটা ইংরেজি করতে হলে আমার ফর্মুলা হবে আই ওয়াজ ড্যাশ। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ কি আছে? সব সময় ইংরেজি হলো অলওয়েজ। কি ছিলাম? অত্যন্ত মনোযোগী। অত্যন্ত মনোযোগী ইংরেজি হলো ভেরি মাচ অ্যাটেন্টিভ। এই যে ভেরি মাচ অ্যাটেন্টিভ, অত্যন্ত মনোযোগী, এটা হলো এই শূন্যস্থানটা। আই ওয়াজ ড্যাশ, এই আই ওয়াজ ড্যাশটা হলো ভেরি মাচ অ্যাটেন্টিভ, অত্যন্ত মনোযোগী। কিন্তু এখানে একটা শব্দ আছে সব সময়, সব সময় ইংরেজি হলো অলওয়েজ, সেই জন্য এটা এই জায়গায় বসেছে। তাহলে আমি সব সময় অত্যন্ত মনোযোগী ছিলাম, ইংরেজি কি দাঁড়ালো? আই ওয়াজ অলওয়েজ ভেরি মাচ অ্যাটেন্টিভ, পড়াশোনায়, টু মাই স্টাডিজ। এই অ্যাটেন্টিভ শব্দটার পরে একটা শব্দ বসে, সেটা হলো টু। অ্যাটেন্টিভের পরে টু বসে, সেই জন্যই সেই টুটা এখানে বসেছে। পড়ালেখায় টু মাই স্টাডিজ। তাহলে আপনি জানেন, ইউ নো, আমি সব সময় পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম, আই ওয়াজ অলওয়েজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। এরপরে বাক্যটি ছিল, তাই আমি পরীক্ষায় ভালো করেছি। এই যে করেছে, করাটা কাজ, সেটা হচ্ছে আই ডিড। এটা আই হ্যাভ ডান ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারতাম, করলেও সেটাও কারেক্ট হবে। তাহলে তাই আমি পরীক্ষায় ভালো করেছি।
তাহলে আই ডিড ফর্মুলার মাধ্যমে আমরা এই বাক্যটা ইংরেজি করতে পারছি। এখানে একটা অতিরিক্ত শব্দ আছে তাই, তাই ইংরেজি হলো দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই। তাহলে আমি করেছি, এটা আই ডিড, আমি করেছি, আই করেছি ইংরেজি হলো ডিড ফর্মুলার মাধ্যমে, ডিড ফর্মের মাধ্যমে ডিড, ডু এর ডিড, ডু এর ডিড ফর্ম, অর্থাৎ সহজ কথা হলো করেছি ইংরেজি হলো ডিড, আমি করেছি আই ডিড। ভালো ইংরেজি হলো ওয়েল, আমি ভালো করেছি আই ডিড ওয়েল। কোথায়? পরীক্ষায়, ইন দ্য পরীক্ষায়, এক্সামিনেশন। তাই আমি পরীক্ষায় ভালো করেছি, দ্যাটস ওয়াই আই ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এই ডিডটা হলো কিন্তু এই ডিডের জায়গায়, এখানে অন্য কোনো ভার্ব হলে এই ভার্বটা এই জায়গায় সেভাবেই পরিবর্তিত হয়ে যেত। আপনি জেনে খুশি হবেন, এই বাক্য বলেছিলাম আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি। বলেছিলাম বাংলা বাক্যের শেষটাই হলো বাংলা বাক্যের গন্তব্য। এই বাক্যের শেষে পৌঁছাবার আগে বাক্যটা কোনো কোনো জায়গায় ব্রেক দিতে পারে। যেখানেই ব্রেক দিল সেই জায়গাটা আমার দেখতে হবে ওই জায়গাটা কি চাচ্ছে। ওটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে আমি ভার্বেলেশন আনবো, ওই জায়গাটা যদি নন ভার্ব হয়ে থাকে তাহলে নন ভার্বেলেশন আনবো। বাক্যের মধ্যে কোথাও যদি ব্রেক থাকে তাহলে ব্রেকটার উপর খেয়াল করতে হবে ব্রেকটা কি চাচ্ছে। জি রাইট। যেমন এখানে আছে আপনি জেনে খুশি হবেন, এই যে বাক্যের শেষে আছে এখানে ব্রেক হয়েছে এবং এখানে আছে কি হবেন। এই হবেন শব্দটা কিন্তু হয় জাতীয় শব্দ, আমি গতদিন আলোচনা করেছিলাম। দেখতে হবে এই হয় জাতীয় শব্দের আগের শব্দটা কি, এটা নন ভার্ব। তার মানে এটা হবে ফর্মুলা হবে আই শ্যাল বি ড্যাশ, আই শ্যাল বি ড্যাশ, ড্যাশের জায়গায় বসাবো কি, খুশি, হ্যাপি। তাহলে হ্যাপি। তাহলে আইয়ের আপনি খুশি হবেন, আইয়ের জায়গায় হলো ইউ, শ্যালটা হয়ে গেল উইল, এই বি এর জায়গায় হলো বি, আর এই জায়গায় হবে খুশি ইংরেজি হলো গ্ল্যাড। তাহলে আপনি খুশি হবেন, ইউ উইল বি গ্ল্যাড। কি জেনে, এই যে ওয়ান বি, টু নো, জেনে। যে এই যে শব্দটা এখানে যদিও দেওয়া হয়নি, এখানে আমরা যে ইংরেজি দ্যাট দিতেও পারি, এটা না দিলেও অসুবিধা নেই। আমরা তো চাইলে কমাটাও সরাসরি বসিয়ে দিতে পারি। যদি কমা বসিয়ে দিই তাহলে আর দ্যাট লাগবে না। আমি প্রথম স্থান লাভ করেছি, এটা আই ডিড ফর্মুলা, আই ডিড ফর্মুলা। তাহলে আমি লাভ করেছি, প্রথম স্থান হওয়া ইংরেজি হচ্ছে স্ট্যান্ড ফার্স্ট। তাহলে আই ডিড ফর্মটা হয়ে যাবে, যেহেতু আই ডিড, আই স্টুড, স্ট্যান্ড, স্টুড, স্টুড। আই না ডু ডিড ডান, যেমন ঠিক সেরকমভাবে ডু এর জায়গায় ডিড হয়ে গেল, কাজে স্ট্যান্ডের জায়গায় স্টুড হয়ে গেল। তাহলে আই স্টুড ফার্স্ট, আমি প্রথম স্থান লাভ করেছি কিসে, পরীক্ষায়, ইন দ্য এক্সামিনেশন। তাহলে আপনি জেনে খুশি হবেন, ইউ উইল বি গ্ল্যাড টু নো। আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি, দ্যাট লাগিয়ে আমি কমাটাকে উঠিয়ে দিয়েছি, অথবা দ্যাটটা বাদ দিয়ে কমা বসিয়ে দিতে পারি। আই স্টুড ফার্স্ট, আমি প্রথম হয়েছি, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। আপনি জেনে খুশি হবেন যে আমি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছি। আগামী সপ্তাহে আমাদের ক্লাস শুরু হবে। এই যে দেখেন, এই যে শুরু হবে তার মানে শুরু করা হবে, এটা হলো ইট উইল বি ডান। শুরু করাটা হলো ভার্ব, এরপরে হবে আছে, হবেটা হলো হয় জাতীয় শব্দ। তার মানে কি হলো, ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে, তার মানে এটা লেসন 4। এবং লেসন 4 এর এই যে হবে থাকার কারণে আমি গতদিন বলেছিলাম উইল বি হবে, কাজে ফর্মুলাটা হলো ইট উইল বি ডান। ইটের জায়গায় আমরা কি বসাবো, যার সম্বন্ধে বলা হয়, বাক্যে যার সম্বন্ধে বলা হয়, কি সম্বন্ধে বলেছে, আমাদের ক্লাস সম্বন্ধে বলা হয়েছে, কাজে ইটের জায়গায় হলো আওয়ার ক্লাস, ইটটা হয়ে গেল আওয়ার ক্লাস। উইল বির জায়গায় হলো উইল বি, আর এই ডানের জায়গায় হলো এই যে শুরু হওয়া ভার্বটার স্টার্ট, ডান ফর্ম, ডান ফর্ম। তাহলে ডানের জায়গায় কি হবে, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, এখানে স্টার্টেড। আগামী সপ্তাহে ইংরেজি হলো নেক্সট উইক। তাহলে আগামী সপ্তাহে আমাদের ক্লাস শুরু হবে, আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড নেক্সট উইক। তাহলে এই বাক্যটা আমরা এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে পারলাম। আমরা তো পুরো চিঠিটা এভাবে রূপান্তরিত করে ফেলছি ইংরেজি ভাষায়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমি এটুকু আর বাকিটুকু অ্যাভয়েড করে আমরা যদি একটু প্রসিড করি, কারণ বেশ সময় লাগছে। আমরা যে লেটারটা এতক্ষণ লেখার চেষ্টা করলাম, সেই লেটারটা কি দাঁড়ালো তাইলে, ডিয়ার মাদার, I have just received your letter. You wanted to know about my result of the annual examination. You know, I was always very much attentive to my studies. That's why I did well in the examination. You will be glad to know that I stood first in the examination. Our class will be started next week. এতটুকু পর্যন্ত আমরা করেছি, আর বাকি কয়টা সেন্টেন্স ছিল এগুলো আমরা এইভাবে করতে পারি। টেকনিকটা শুধু দেখিয়ে দিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা একটা টেকনিকটা দেখলাম, এবং এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা যদি লেটার লিখতে পারি, আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবো, আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, আমরা এসে লিখতে পারবো, যে কোনো কম্পোজিশন আমরা করতে পারবো। এবার আমি একটা প্যারাগ্রাফ যাই হোক না কেন, সেগুলো তো কতগুলো সেন্টেন্সেরই সমষ্টি। এক্স্যাক্টলি, আমরা দেখে নেব প্রতিটা সেন্টেন্সকে কিভাবে একটা মিল রেখে রূপান্তরিত করতে হয় অন্য একটা ভাষায়। রাইট, আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি ধরেই আমরা ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে পারছি। শেষ শব্দটি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা টেন্স গ্রামার ধরে যে এত বছর ইংরেজি শিখেছি, আমি আমার ছাত্রদেরকে ইংরেজি শেখাতে গিয়ে, ক্লাস নিতে গিয়ে আমি একটু মাঝে মাঝে কনফিউজ করে ফেলি, জাস্ট বোঝার জন্য যে
তারা কিভাবে নিচ্ছে। আমি এই দুটো বাক্য দিয়ে উদাহরণ দিই, আমি সেই দুটো বাক্যই এবার দর্শকদেরও দেখাতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো কোন বাক্যটি সঠিক। আপনি কি ক্ষুধার্ত, এটার ইংরেজি কোনটা কারেক্ট? আর ইউ হাংরি নাকি ডু ইউ হাংরি? আমার শিক্ষার্থীরা পুরোপুরি দুটা ভাগে বিভক্ত হয়ে যায়, পুরো ক্লাসটা দুভাবে বিভক্ত হয়ে যায়। আমি প্রতি শুক্রবারে ফার্মগেটে সেমিনার নেই, সবার জন্য ফ্রি, FM মেথড আমি উপস্থাপন করি। সেখানে যারা আসে আমাকে গ্রামার নিয়ে প্রশ্ন করতে চায় সেগুলোর আমি উত্তর দিই, সরাসরি একটি সুযোগ থাকে। তো ওই জায়গাটাও আমি যদি দেখি এই প্রশ্নগুলো দিই, পুরোটা দুই ভাগে ভাগ করে দেয়। কেউ সাপোর্ট করে 1 নাম্বারটা আর ইউ হাংরি, আবার কেউ সাপোর্ট করে না 2 নাম্বারটা ডু ইউ হাংরি। এবং তখন তারা বলে না 1 নাম্বারও প্রেজেন্ট, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, কাজে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, দুই দলে দুটাকে জোরালোভাবে সমর্থন করে। এবার বলেন, টেন্স গ্রামার শিখে আমরা যারা ইংরেজি শেখাই বা শিক্ষার্থীরা যারা শেখে, তারা কি টেন্স গ্রামারের মাধ্যমে কোনোভাবে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে যে এই দুটোর কোনটা ভুল? না। কিন্তু আমরা FM মেথডের মাধ্যমে সম্ভব। FM মেথডের মাধ্যমে আমরা কি দেখছি, বাক্যের শেষ শব্দটি হলে যদি ভার্ব হয় তাইলে আমরা ভার্বের লেসনে যাব, আর যদি বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয় তাহলে আমরা নন ভার্বের লেসনে যাব। আপনি একটু খেয়াল করেন তো, প্রথম এই বাক্যটি কি আছে, আপনি কি ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত শব্দ এটা নন ভার্ব। ক্ষুধার্ত, আমি খাই যদি বলি তাহলে এটা ভার্ব, কিন্তু আমি ক্ষুধার্ত শব্দটা দ্বারা কাজ করা বোঝায় না, এটা হচ্ছে নন ভার্ব। যেহেতু নন ভার্ব, তার মানে আমি লেসন 3 ব্যবহার করব। আর যেহেতু প্রশ্নবোধক ফর্ম, তাহলে এম আই ড্যাশ ব্যবহার করব। এই আইয়ের জায়গায় যদি আপনি হয়, ইউ হয়, তাহলে এমটা হয়ে যাবে আর, তাহলে আর ইউ এই ক্ষুধার্ত ইংরেজি এখানে বসাবো। এটা তো কিছুতেই আমি ডু ইউ ক্ষুধার্ত বসাতে পারি না, ক্ষুধার্ত বসানো তো এখানে সুযোগ নেই। এখানে যেটা বসাবো সেটা অবশ্যই ভার্ব হতে হবে, আর এখানে যেটা বসাবো সেটা নন ভার্ব হতে হবে। ক্ষুধার্ত শব্দটা যেহেতু নন ভার্ব, তার মানে এখানে ক্ষুধার্ত ইংরেজিটা এই জায়গায় বসবে, কিছুতেই ভার্বের জায়গায় ক্ষুধার্ত ইংরেজিটা বসাতে পারবো না। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? এই জায়গাটায় যেখানে বসবো ডু আই ডু,